আপনারা তো পার্শ্ব শিক্ষক, আপনাদের রিক্রুট কিভাবে হয়েছে? আপনারা কি এসএসসি বা টেট পাশ করে কি শিক্ষকতা এসেছেন? তা তো না। তাহলে আপনারা কিভাবে বেতন কাঠামোর দাবি করেন বা সমকাজে সমবেতনের দাবি আপনারা কি করে করেন? আপনারা কি সমকাজে সমবেতন বা বেতন কাঠামোর কোনোটাই কি আপনারা উপযুক্ত? আপনারা কি দাবি করতে পারেন? এমন প্রশ্ন সরাসরি বা সোশ্যাল মিডিয়াতে পার্শ্ব শিক্ষকদের দিকে ধেয়ে আসে বিভিন্ন জনের কাছ থেকে। হ্যাঁ, শুনতে হয় এমন। আর সেই প্রশ্নের উপযুক্ত জবাব দিয়েছেন একজন পার্শ্ব শিক্ষিকা, প্রমিতা বাগচি। শুনুন তিনি কি উপযুক্ত জবাব দিয়েছেন। সত্যি কি পার্শ্ব শিক্ষকরা অযোগ্য? সত্যি কি পার্শ্ব শিক্ষকরা সমকাজী সমবেতনের দাবিদার নয়? তারা 22 বছর চাকরি করার পরেও কি তারা একটা ভালো বেতন পাওয়ার জন্য দাবি করতে পারেন না? এখনো তাদের যোগ্যতার পরিচয় দিতে হবে? তো শুনুন, পার্শ্ব শিক্ষিকা প্রমিতা বাগচি তিনি কি উপযুক্ত জবাব তাদের প্রতি দিয়েছেন, শুনতে থাকুন। নমস্কার, আমি প্রমিতা বাগচি। পশ্চিমবাংলার উত্তর 24 পরগনায় আমি থাকি। বিগত বেশ কয়েকটা দিন ধরে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। আমি আজকে পার্শ্ব শিক্ষক আন্দোলন সংক্রান্ত কোনো কথাই বলুন বা সরকার সম্বন্ধে কোনো কথাই বলুন, এখানে আমি সে কথা বলতে আসিনি। আমি এসেছি সাধারণ জনগণ যারা সব জায়গায় সব ধরনের আলটক্কা মন্তব্য করে বেড়ান, তাদের উদ্দেশ্যে দু চারটে কথা জাস্ট ক্লিয়ার করার জন্য। জানি এরপরেও আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, শুধু এই শিক্ষকতার ফোরামেই নয়, বিভিন্ন ফোরামেই করেন আপনারা। কিন্তু আজকে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি পার্শ্ব শিক্ষকের যে বিভিন্ন আন্দোলন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন নেতৃত্ববৃন্দের আন্ডারে যে আন্দোলনগুলো হচ্ছে, তাতে বিভিন্ন জায়গায় একটা কমেন্টস বহুবার আসে। সেই মন্তব্যে বারবারই লেখা থাকে যে আপনাদের নিয়োগ পদ্ধতি কি মনে আছে আপনাদের? বাম সরকারের আমলে, বিগত আমলে যেভাবে রিক্রুটমেন্টের পদ্ধতি ছিল পার্শ্ব শিক্ষকদের, সেইভাবেই রিক্রুটমেন্ট হয়েছিল। সরকার যে নিয়ম বেঁধে দিয়েছিল কর্মক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের কোথায় কোন স্কুলে কত ভ্যাকেন্সি, কিভাবে ইন্টারভিউ হবে, সেইগুলো সেভাবেই প্রকাশিত হয়েছিল, সেভাবেই আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল। এবার আপনারা যারা আমাদেরকে বলেন বা লেখেন, অনেক জায়গাতে একজন ভদ্রমহিলা দেখে লিখেছেন পার্শ্ব শিক্ষকদের কাছে কেউ পড়তে চায় না, আপনারা বিদায় হন, আপনাদের জায়গায় অনেকে কাজ করার আছে। প্রথমেই বলি, আমরা বিদায় হলেও আমাদের প্যানেলে আর কেউ চাকরি পাবে না, প্যানেলটা বন্ধ হয়ে গেছে। আমাদের প্যানেলও ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল, সেই প্যানেলটা এখন বন্ধ হয়ে গেছে, প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, কেউ চাকরি পাবে না। এবার দ্বিতীয় কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 22 বছরের একটা মাটি কেউ ছাড়ে না, আপনি হলেও ছাড়তেন না। আপনি 22 বছর যে বাড়িটায় আছেন, সেটাকে যদি হঠাৎ করে বলে দেওয়া হয় আপনার না থাকতে যদি ইচ্ছা না করে ছেড়ে দিন, আমরা থাকবো, হয় না। সে আপনার বাড়িটা যতই জরাজীর্ণ হোক না কেন, ওই বাড়িটাই আপনার অস্তিত্ব বা আপনার প্রাণ ভ্রমরা। আপনারা যারা আমাদেরকে অযোগ্য বলেন, তাদেরকে বলি, আজ আপনারা দাঁড়িয়ে কিন্তু বিগত সেই শিক্ষক শিক্ষিকাদেরই কথা বলেন যাদের কাছে 70-এর দশকে, 80-এর দশকে, 60-এর দশকে শিক্ষা গ্রহণ করেছিলেন আপনারা। তা সেই মাস্টারমশাইরাও তাহলে আজকে অযোগ্য, অথচ আজকে সেই মাস্টারমশাইরা আপনাদের কাছে প্রণম্য। যে ছেলে মেয়েগুলো এসএসসিতে ফ্রেশ ক্যান্ডিডেট, তাদেরকেও আপনারা বলে দিচ্ছেন কি কত টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস। এই কথাটা গ্রহণ করার মতো সবার ক্ষমতা থাকে না, অনেকেই সুইসাইড করে ফেলছে। এবার যে প্রসঙ্গটাই আসি, নিয়োগ পদ্ধতি নিয়ে আপনাদের এত প্রশ্ন। আচ্ছা আপনারা বলুন তো, আমি কিন্তু কোনো সরকার বিরোধী কথা বলছি না, আমি কোনো ঐক্যমঞ্চ বলুন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমন্বয় বলুন, যে কোনো সমন্বয়ের যে আন্দোলন, সে তার পথ পদ্ধতি কোনো কিছু নিয়ে কথা বলছি না। আমি জনগণের উদ্দেশ্যে দুটো কথা জিজ্ঞাসা করছি, যারা কিছু না বুঝে আলটপকা মন্তব্য করেন।
রাজনীতি হচ্ছে জনসেবা। রাজনীতির সংজ্ঞাটা এখন মানুষ বোঝে না। মানে দেখতে দেখতে ঠকতে ঠকতে মানুষের কাছে রাজনীতি মানে হয়ে গেছে একটা পয়সা কামানোর জায়গা, কিন্তু এটা নয়, বেসিক্যালি এটা নয়। একজন মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী যারা দেশ চালান তারা কিন্তু জনসেবা করতেই এই পদে নির্বাচিত হন। তার মানে রাজনীতিটা হচ্ছে জনসেবা। তাহলে জনসেবা যারা করতে আসছে তারা এখনকার দিনে দাঁড়িয়ে একটা মোটা অঙ্কের ভাতা পায়। যে রাজনীতি করার জন্য স্পেসিফিক কোনো যোগ্যতার প্রয়োজন নেই। আপনি যে স্লটেই থাকুন না কেন, যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনি যদি মনে করেন যে আমি দলীয় রাজনীতি করব, আমি তার সদস্য পদ নেব, আপনি অলওয়েজ ওয়েলকাম। তাহলে রাজনীতিটা জনসেবা নাকি চাকরি? যদি জনসেবা হয় তাহলে আজকে এত টাকা ভাতা কিসের? আজকে যে ভাতাগুলো, আমি পশ্চিমবাংলার কথা শুধু বলছি না, আমি সমস্ত রাজ্যের কথা বলছি, সমগ্র দেশের কথা বলছি, যে টাকা এক একজন মানে রাজনীতিবিদরা রাজনীতি যারা করেন, সক্রিয় রাজনীতি করেন বা কোনো দলীয় রাজনীতি করেন, তারা যে ভাতা পেয়ে থাকেন, একজন সরকারি চাকরিজীবী সে টাকা স্যালারি পান না। তাহলে যদি এটা ভাতাই হবে তাহলে তার রিক্রুটমেন্ট পদ্ধতি কেন নেই? একজন নেতা হওয়ার জন্য, একজন মন্ত্রী হওয়ার জন্য তাহলে পরীক্ষার ব্যবস্থা করা হোক। আজকে এপিজে আব্দুল কালাম স্যার আমাদের রাষ্ট্রপতি ছিলেন, 11তম, ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন। আমরা গর্বিত যে এরকম একজন রাষ্ট্রপতি পেয়েছিলাম, কারণ আমরা সবসময় বলতাম উনি ওয়েল এডুকেটেড। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তার প্রচুর পড়াশোনা, তার প্রচুর ডিগ্রি, আমরা তাকে এই কথাটা যতই বলি তার পাশাপাশি এটাও বলি কিন্তু তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনেকটা বেশি। কিন্তু এমনও তো অনেক দলীয় কর্মী আছেন যারা 8-9 পাস, তারাও কিন্তু একজন সরকারি কর্মীর থেকে অনেক বেশি টাকা রাজনৈতিক দলগুলো থেকে ভাতা পায়। কিন্তু আজকে একজন আইপিএস, আইএস যারা দাঁড়িয়ে থাকছে একটা কোনো মিটিংয়ে, লোকে একজন সেলিব্রিটি যে অলরেডি হয়তো সিনেমা করতেন বা গান করতেন, এখন দলীয় রাজনীতি করেন, তার সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যান, তাকে একটু ছুঁয়ে দেখার জন্য ব্যস্ত হয়ে যান, কিন্তু তার পাশে হাইলি কোয়ালিফাইড একজন সরকারি চাকরি দিয়ে পরীক্ষা দিয়ে এসে উচ্চ পদস্থ কর্মচারীর সাথে কিন্তু কেউ ছবি তুলতে চায় না। কই তখন তো যোগ্যতার প্রশ্ন আসেন না। আমরা যারা এমএ বিএড, এমএসসি বিএড, তাদেরকে এইটুকুনি যোগ্যতা নেই ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা পড়াতে পারবো? সেখানে আপনারা লিখছেন, কি লিখছেন? আপনাদের কাছে, পার্শ্ব শিক্ষকদের কাছে বাচ্চারা পড়তে চান, এগুলো আপনাদের মন গড়া কথা। প্রত্যেকটা স্কুলে যান, গিয়ে একবার জিজ্ঞাসা করে আসুন কোন দিদিমণি, কোন মাস্টার তাদের উপরে সব থেকে বেশি জীবনে প্রভাব ফেলেছে। এই কথাগুলো ভীষণ কষ্টদায়ক। যদি ক্ষমতা থাকে তাহলে যে নেতা বা যে মন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ভুল জাতীয় সঙ্গীত গায় তাদেরকে প্রশ্ন করুন কোন যোগ্যতা দিয়ে আপনি নেতা মন্ত্রী হয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। ক্ষমতা থাকলে করে দেখান। আলটাক্কা প্রশ্ন করার আগে জানুন পার্শ্ব শিক্ষকরা কিভাবে নিযুক্ত হয়েছিল, তাদের কতটা সংগ্রাম, কতটা লড়াই। একটা স্কুলে সারাটা দিন দেওয়ার পরে একজন লিখছেন 4টের পরে পার্ট টাইম জব করুন। কেন করব? কেন করব? প্রত্যেকটা স্কুল চলছে পার্শ্ব শিক্ষকদের জন্য। পার্শ্ব শিক্ষকরা কেন বঞ্চিত? পার্শ্ব শিক্ষকদের নিজেদের ভেতরকার বিরোধের জন্য তারা বঞ্চিত, তারা এক হতে পারেনি বলে তারা বঞ্চিত। আমি আজও এটা মনে করি। সরকার কি করবেন আগামী দিনে সেটা তো সময় বলবে। সরকারের দিকে আগুন তোলার আগে আগে নিজেদের ঘরগুলোকে আমরা দেখছি, সে লড়াইটা আমরা লড়ছি, একত্রিত হওয়ার চেষ্টা করছি। আমি তাই বারবার বলছি, পার্শ্ব শিক্ষকদের লড়াই নিয়ে আমি এখানে কিছু বলতে আসিনি, আমি সরকার বিরোধী কোনো কথা বলতে আসিনি। আমি শুধু একটাই কথা বলতে এসেছি, যে বাচ্চাটি প্রেসিডেন্টে পড়ার পরে ভালো রেজাল্ট করছে, স্কলার স্টুডেন্ট, তার সারনেম দেখে তাকে বলছেন ও এসসি এসটি ওবিসি কোটায় পাওয়া স্টুডেন্ট, এদের আর রেজাল্টের কোন দাম? তাহলে আপনাদের কাছে যোগ্যতার নিরিখটা কি আমাকে একটু বোঝাবেন, আমাদেরকে একটু বোঝাবেন, পার্শ্ব শিক্ষকদের একটু বোঝাবেন। যোগ্যতা বলতে আপনারা ঠিক কি বোঝাতে চান? ক্ষমতায় থাকাটা যোগ্যতা নয়, জীবনে আদর্শে থাকাটা যোগ্যতা। যে পরিস্থিতি আসুক না কেন নিজের আদর্শটাকে বজায় রাখাটাই যোগ্যতা। আপনাদের মতো মানুষদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আমরা বোধ করি না, কিন্তু গতকাল যেভাবে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন ফোরামে আক্রমণ করা হচ্ছে যে এদের যোগ্যতা কি, এদের নিয়োগ পদ্ধতি কি, তাদেরকে বলছি তারা একবার জিজ্ঞাসা করুন আপনার এলাকার যারা নেতৃত্ব আছেন বা হাই প্রোফাইলের যারা নেতৃত্ব আছেন, দেশেরই হোক রাজ্যেরই হোক, যে তাদের যোগ্যতা কি আছে যে তারা এত টাকা স্যালারি পায় বা এত টাকা ভাতা পায়। আর যদি এত টাকা ভাতাই পাবে তাহলে তাদেরও নিয়োগ পদ্ধতির ব্যবস্থা করা হোক। এটা ভারতীয় সংবিধানকে চেঞ্জ করতে হবে এই জায়গাটা। আর যদি এপিজে আব্দুল কালাম স্যার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন সেটা আমাদের কাছে অনেক বড় গর্বের, কারণ আমরা তার পাশাপাশি তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও দেখতাম। আর যদি নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আইএস পরীক্ষার মতো জায়গায় কোয়ালিফাই করে
ফোর্থ হয়ে যিনি সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন, তিনি যদি প্রধানমন্ত্রী হতেন, ভারতবর্ষের চিত্রটা কি হতো? এই প্রশ্নগুলোকে করুন। সাধারণ দুর্বল মানুষের পেছনে কথা বলে কোনো লাভ নেই। ওপেন ফোরামে আসুন, সামনাসামনি আলোচনা করুন, জানুন পার্শ্ব শিক্ষকরা কিভাবে রিক্রুটমেন্ট হয়েছিল। আর যারা কথায় কথায় বলেন না, ছেড়ে দিন, না পোষালে আমরা করব, আমরা ছেড়ে দিলেও আপনারা চাকরি পাবেন না, কারণ সেই প্যানেল নেই। এটা স্টেটের দায়িত্ব নয়, এটা সেন্ট্রালের দায়িত্ব। সেন্ট্রালও আমাদের প্রতি ভীষণভাবে অমানবিক, তাই আজকে আমরা এই জায়গাতে। তাই ঘরের খবর নিতে আসবেন না, আর পার্শ্ব শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করবেন না। একবার নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করুন, যে সব ফোরামে বিভিন্ন ধরনের মন্তব্য করা, আপনি কি আদৌ মানুষ? সেটা একবার প্রশ্ন করে দেখুন।